জুলাই ঘোষণাপত্র পাঠ কাল বিকেল 5টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উপলক্ষে থাকছে দিনব্যাপী আয়োজন। বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি, যে কোনো মুহূর্তে খুলে দেওয়া হতে পারে পানি বিদ্যুৎ কেন্দ্রের জল কপাটগুলো। এক বছরে মংলা কাস্টমস হাউসের রাজস্ব আয় কমেছে 435 কোটি টাকা। গাড়ি আমদানি কমে যাওয়াকে দুষছে কর্তৃপক্ষ। এনবিআর এর শর্তের বেড়াজালকে দোষারোপ ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 36 জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগ আপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে 36 জুলাই। এই দিনে ঘোষিত হচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারাদিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া এভিনিউতে। অনুষ্ঠান শুরু হবে বেলা 11টায়। নানান অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় থাকছে আর্টসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো রাজি হয়েছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় যে কোনো মুহূর্তে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো খুলে পানি ছেড়ে দেওয়া হবে। কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা 6টায় 107 ফুট হয়ে বিপদসীমার কাছাকাছি চলে আসে। সোমবার বিকেল 3টায় খোলার কথা থাকলেও হ্রদের পানির উচ্চতা আরও বাড়লে যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। রবিবার রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বাড়লে জলকপাট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। পরিস্থিতির উন্নতি না হলে স্পিলওয়ের গেট আরও খোলা হতে পারে। কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিদায়ী অর্থ বছরে মংলা কাস্টমস হাউসের রাজস্ব আয় আগের বছরের চেয়ে কমেছে 435 কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, সব সুযোগ সুবিধা বিদ্যমান থাকলেও গাড়ি আমদানি কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজস্ব আয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এনবিআর এর শর্তের বেড়াজালে রাজস্ব আদায়ের পরিসংখ্যান নিম্নমুখী। মংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2024-25 অর্থ বছরে মোংলা সমুদ্র বন্দরে রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে 11,676টি। কাস্টমস হাউসের রাজস্ব আয় হয়েছে 1,598 কোটি টাকা। এর আগে 2023-24 অর্থ বছরে এই বন্দর দিয়ে গাড়ি আমদানি হয়েছিল 13,792টি। সে বছর রাজস্ব আদায় হয়েছিল 2,013 কোটি টাকা, অর্থাৎ এক বছরে 435 কোটি টাকা রাজস্ব আদায় কমেছে। মোংলা কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের প্রধান উৎস আমদানি করা রিকন্ডিশনড গাড়ি। গাড়ি আমদানি কমায় রাজস্ব আদায়ও কমেছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা। 54 জন এআরও আছে, আমাদের 11 জন মতো আরও আছে, এসিডিসি জেসি পর্যাপ্ত আছে। সুতরাং এখানে আসলেই খুব দ্রুত তারা খালাস নিতে পারে, বাকিটা তাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা আশা করি যে ইম্পোর্টাররা দ্রুত পণ্য খালাস করার জন্য এদিক দিয়ে আনবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, এনবিআর এর নানা শর্তের প্রভাব পড়েছে আমদানি রপ্তানিতে। তাই গেল বছর জাহাজ আগমন ও রাজস্ব আয়ের পরিসংখ্যান নিম্নমুখী। আমাদের গভর্নমেন্টের কিছু নিয়ম কানুন আমাদের এক্সপোর্টারদের উপরে চাপাই রাখছে। এমন নিয়ম কানুন যেটা আমরা একটা মাছ এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পর ওই মালটা কখনো রিটার্ন আসে, কোনো কারণে রিজেক্ট হয় বিদেশে। তা আমার মাল যেখানে 100 টাকার মূল্য, সেইখানে আমি যদি 72 টাকা আমার মাল ফেরত আনার পরে আমার থেকে চলে যায়, তাহলে আমার আর কিছু থাকলো না। চট্টগ্রাম পোর্টে গাড়ি রাখার জায়গা নাই, সেখানে যানজট। অথচ মোংলা পোর্ট পড়ে আছে, সেখানে গাড়ি আসে না। কারণটা তদন্ত করে দেখাতে হবে। কারণটা
খতিয়ে দেখা দরকার কেন এই পোর্টে মাল কমে যাচ্ছে, গাড়ি আসা কমে যাচ্ছে। মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে আমদানি রপ্তানিকারকদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দক্ষিণাঞ্চলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। টেলিভিশন ভাষণে হুথি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিব, আশকেলন ও হাইফাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার তথ্য স্বীকার করে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অপর দুটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে গাজায় ত্রাণ প্রত্যাশী ৩৮ জন সহ ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়েছে এক ফিলিস্তিনি কিশোর। ১৫ বছর বয়সী আব্দুল রহমান আবু জাজার বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে গুলি অব্যাহত রাখে। বেঁচে ফেরার আশা একরকম ছেড়ে দিয়েছিল সে। প্রাণে বাঁচলেও এক চোখ হারানোর শঙ্কায় আছে এই ফিলিস্তিনি কিশোর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ভূখণ্ডটির বিভিন্ন স্থান থেকে ১১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি মরদেহ। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।